আচ্ছা ঠিক আছে, আবার রিপিট করে নিই। গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিকে ওয়েবসাইট কানেক্ট করার আমরা করতে পারি। করার ক্ষেত্রে সবার আগে যে কাজটা করতে হবে এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোলে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে সেখানে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে তারা যে ভেরিফিকেশন কোড দিবে, 3টা স্টেপে ভেরিফিকেশন কোড দিবে। এর মধ্যে যে কোনো একটা স্টেপ যদি আমরা ফলো করে ভেরিফিকেশন করতে পারি। একটা হচ্ছে ওয়েবসাইটের যে কোড থাকবে HTML কোড, এই কোডে অথবা যদি আমরা থিমে ওয়েবসাইট ব্যবহার করি থিম প্ল্যাটফর্মে, তাহলে থিমের যে হেডার সেকশন থাকবে, হেডার সেকশনের হেড ট্যাগের ভিতরে আমরা ভেরিফিকেশন করতে পারি। অথবা হচ্ছে আমাদের থিমের যে প্লাগইন ব্যবহার করব, প্লাগইনের একটা সেকশন থাকবে, সেখান থেকে আমরা এটা ভেরিফিকেশন করে নিতে পারবো। অথবা আমাদের ডোমেইন, ওয়েবসাইটের জন্য যে ডোমেইনটা আমরা ব্যবহার করব, সেই ডোমেইন অ্যাকাউন্টে যে ডোমেইনের DNS-এ আমাদের কোডটা পেস্ট করে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিকের কোডটা পেস্ট করে সেখান থেকে ভেরিফিকেশন করতে পারবো। এই 3টা প্রসেস আমরা ভেরিফিকেশন করে নিতে পারবো। এখন যেটা হচ্ছে সবার আগে আমরা দেখে নিই গুগল অ্যাপারেন্স থেকে, মানে গুগলের সার্চ কনসোল এবং অ্যানালাইটিকে আমরা কীভাবে একটা ওয়েবসাইটের, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তখন সেক্ষেত্রে কীভাবে আমরা ওয়েবসাইটের হেডার সেকশনে কীভাবে আমরা ভেরিফিকেশন করব, বা অন্য যে কোনো ওয়েবসাইটে যদি হয়, অন্য যে কোনো প্ল্যাটফর্মের, সেখানে আমরা একই সিস্টেমে ভেরিফিকেশন করতে পারবো। তাহলে আমরা অ্যাপারেন্স থেকে করতে পারি। যদি আমরা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করি তাহলে এই যে অ্যাপারেন্স সেকশন থাকবে থিমের ভিতরে, ওয়েবসাইটে লগ ইন করার পরে ডাব্লিউপি অ্যাডমিন সেকশনে আমরা লগ ইন করার পরে যে ড্যাশবোর্ড থাকবে, এই ড্যাশবোর্ডের অ্যাপারেন্স যে সেকশনটা থাকবে, এই অ্যাপারেন্স সেকশনে যে থিম এডিটরে যেতে হবে। তার আগে আমরা এখানে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিকে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করি। এই জিমেল দিয়ে করতে চাচ্ছি না। ভাইয়া এটা যে কোনো জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করা যায় কিনা? হ্যাঁ, যে কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করতে পারবেন। এসে দেখেন আমার এই জিমেল দিয়ে অন্য একটা ওয়েবসাইটের অ্যানালিটিকটা অ্যাড করা আছে, ঠিক আছে। আমি চাইলে এখানে আরও ওয়েবসাইট অ্যাড করতে পারবো, এটা কোনো সমস্যা না। একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা যায়। অথবা আমি যদি চাই নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে, এটা ভিউটা অন্যরকম থাকবে। আর যদি চাই হচ্ছে আমার সেম অ্যাকাউন্টে আরও অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এটাতে যদি করতে চাই তাহলে ইয়ে থেকে করতে পারবো। এটা আমি যাই, যেগুলো আমার দুটো অ্যাকাউন্ট আরও অ্যাড করা আছে এখানে। এক কাজ করে আমি একদম নতুন করেই দেখাই, নতুন অ্যাকাউন্ট থেকে। নতুন অ্যাকাউন্ট থেকে কীভাবে করতে হবে এটা করে দেখাচ্ছি। এই যে আমরা নতুন জিমেল দিয়ে যদি অ্যাকাউন্টটা ইয়ে করি, গুগল অ্যানালিটিকে সাইন ইন করি, তাহলে আমাদের ইয়েটা এরকম থাকবে, ইন্টারফেসটা এরকম থাকবে, টুলসের ইন্টারফেস। তারপর আমরা যে কাজটা করবো, সেট আপ ফর ফ্রিতে ক্লিক করবো। যেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নেম, আমরা হয়তো গুগল অ্যানালাইটিক্সে যে অ্যাকাউন্টটা ব্যবহার করবো এটার নামটা কী দিব, যে কোনো নাম দিতে পারি আমাদের মতো করে। আমরা যে ওয়েবসাইটের জন্য করতে চাচ্ছি এটার নামে দিয়ে দিই। যে গুগল অ্যানালিটিক্সটা বলে দিলাম, যেন পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি যেটা এই অ্যাকাউন্টটা এটার মধ্যে। তারপরে যে সিস্টেমটা থাকবে
প্রসেসর থাকবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন, অথবা যদি অ্যাপস থাকে, অথবা অ্যান্ড্রয়েডের যে বিভিন্ন অ্যাপস থাকে গুগল প্লে স্টোরে, এই অ্যাপসগুলোরও গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করা যায়। আমরা যদি অ্যাপসের জন্য কানেক্ট করি তাহলে অ্যাপসে ক্লিক করব, আর যদি আমরা ওয়েবসাইটের জন্য কানেক্ট করি তাহলে ওয়েবসাইটে ক্লিক করবো। আর আমরা যদি চাই ওয়েবসাইট এবং অ্যাপস দুইটার জন্যই কানেক্ট করবো, তাহলে আমরা এই অপশনে ক্লিক করবো, যেখানে অ্যাপস অ্যান্ড ওয়েব। আপাতত আমাদের শুধু ওয়েবসাইট কানেক্ট করবো আমরা, এই জন্য ওয়েবসাইটে ক্লিক করলাম। নেক্সট। এখন হচ্ছে আবার ওয়েবসাইটের নেম, যে ওয়েবসাইটটা আমরা কানেক্ট করতে চাইতেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে wbiz.com। তারপর ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এতটুকু, এই যে অংশটা, এটা হচ্ছে ইউআরএল। এটা কানেক্ট করার পরে দেখবেন এটা এসটিটিপি, এই যে এসটিটিপি তারপরে এস আছে কিনা। যদি আমাদের ইউআরএল এস থাকে তার মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসএসএল আছে, তাহলে এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। এসটিটিপি এস দিয়ে দিলাম, আর এখান থেকে এটা কেটে দেবো। এইচটিটিপি আর এইচটিটিপিএস মূলত কি ভাই? এসটিটিপি হচ্ছে এটা ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। এসটিটিপি হচ্ছে প্রোটোকল। যদি আপনার এসটিটিপি থাকে তাহলে আপনার সাইট সিকিউর থাকবে না, শুধু ওয়েব অ্যাড্রেসে বা আপনার সাইটটা একটা ওয়েব প্ল্যাটফর্মে থাকবে। আর যদি আপনার এসটিটিপিএস থাকে, এটা এসটিটিপিএসটা করে নিতে হচ্ছে এসএসএল সার্টিফিকেট কিনে। এসএসএল হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের সার্টিফিকেট, যে আপনার সাইটটা সেফ আছে, এই সাইটে কোনো ধরনের মেলওয়্যার বা অন্য কিছু ব্যবহার করা হয় না, এটা বোঝানোর জন্য। কারণ এইচটিটিপিএস যে ওইসব ওয়েবসাইটে থাকবে, এসএসএল অ্যাক্টিভ থাকবে, ওইসব ওয়েবসাইট যে কোনো ব্রাউজার থেকে যে কেউ ভিজিট করতে পারবে। আর যখন আমরা শুধু এইচটিটিপি থাকবে, তখন যে কোনো ব্রাউজার থেকে যে কেউ ভিজিট করতে পারবে না। যারা সেফলি ব্রাউজ করে তারা ভিজিট করতে পারবে না, বা তাদের এখানে এরর আসবে। দেখবেন অনেক ওয়েবসাইটে ভিজিট করার সময় আসে, ওয়েবসাইটে ভিজিট করা যায় না, ক্রস আসে, রেড কালার আসে। ওইসব ওয়েবসাইট হচ্ছে এসটিটিপিতে থাকার কারণে এই রেড কালারটা শো করে বা আপনার ওয়ার্নিং দেয়। আর এসটিটিপিএস থাকলে কোনো ওয়ার্নিং দেবে না, এটা সিকিউর সাইট, এটা সার্টিফাই করবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। গুগল থেকে কিছু ম্যানুয়ালি ক্যাটাগরি দেওয়া আছে, আর যদি আমরা আমাদের এই ক্যাটাগরির ভিতরে না পড়ে আমরা আদার্স দিয়ে দেবো। আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অটোমেশন, বিউটি, ফিটনেস। স্যার এইচটিটিপিএস এটা বুঝি নাই, আরেকবার একটু বললে ভালো। আচ্ছা, এসটিটিপিটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা সেফ কিনা, যারা ইউজার ভিজিট করবে তাদের জন্য এটা সেফ কিনা, এই সার্টিফিকেটটা দেয় হচ্ছে এসটিটিপিএসে, মানে এসএসএল সার্টিফিকেট। আপনি এসএসএল সার্টিফিকেটের ডোমেনের জন্য ইয়ে থেকে যায়, যে ওয়েবসাইট থেকে আমরা ডোমেন কিনি তাদের থেকে আমরা এসএসএল সার্টিফিকেট কিনে নিতে পারি। এসএসএল সার্টিফিকেট কিনে তখন এটা আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে নেব, তখন আমাদের ওয়েব অ্যাড্রেসটা হয়ে যাবে https তারপর = এই যে এরকমভাবে হবে। আর যদি আমরা https-টা না কিনি, অর্থাৎ এসএসএল সার্টিফিকেটটা না কিনি, অথবা এসএসএল সার্টিফিকেটটা আমাদের ওয়েবসাইটের জন্য না নিই, তাহলে আমাদের ওয়েবসাইটটা এরকম শুধু http থাকবে। তো এই http থাকার কারণে সব ব্রাউজার বা সব প্ল্যাটফর্ম থেকে সবাই ভিজিট করতে পারবে না আমাদের ওয়েবসাইটে, মানে যারা সিকিউর ভিজিট করে। আর https থাকার কারণে সব ব্রাউজার অথবা সব প্ল্যাটফর্ম, সব অ্যাপস থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তখন আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট থাকবে, মানে এটা সার্টিফাই করে দিবে ইন্টারনেট প্রোটোকল থেকে যে এই ওয়েবসাইটে কোনো ধরনের ইয়ে হয় না, মানে কোনো ধরনের ইলিগাল কিছু নাই। এই জন্য এটা https-টা দরকার পড়ে। https-টা সহজভাবে নেওয়া যায় ডোমেনের জন্য। আমরা এটা হচ্ছিল আমাদের ডোমেনের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের মধ্যে যখন আমরা এই ডোমেনটা কানেক্ট করবো, তখন যদি আমরা একটা এসএসএল সার্টিফিকেট কিনে ওটাকে কানেক্ট করি, তাহলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে, https হয়ে যাবে। এটা আরেকদিনের ডোমেন কীভাবে নিতে হয় এবং এসএসএল সার্টিফিকেট কীভাবে নিতে হয়, এগুলো ক্লাসে দিন দেখাবো, ওই দিনটা আরও বিস্তারিত দেখাতে হবে। যে দেখেন এখানে কিছু গুগল থেকে কিছু ম্যানুয়ালি তাদের কিছু ক্যাটাগরি দেওয়া আছে। যদি এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে আমাদের ওয়েবসাইট, তাহলে আমরা এটা এখান থেকে এগুলো দিয়ে দিব। আর যদি এগুলোর মধ্যে না পড়ে, তাহলে আদার্স দিয়ে দিব। তারপর হচ্ছে রিপোর্টিং টাইম জোন। কোন টাইম জোনের
টাইম জোন তো এক একটা কান্ট্রির মধ্যে এক এক রকম থাকে। আপনি কোন টাইম জোনে রিপোর্ট চান, মানে গুগল অ্যানালাইটিক্স যে টুলটা, সেই টুলসটা আপনাকে কোন টাইম জোনের হিসাবে রিপোর্ট করবে। যদি আমরা বাংলাদেশ চাই তাহলে এখান থেকে বাংলাদেশ বলে দিতে পারবো, যে বাংলাদেশ বলে দিতে পারবো। এখন এটা রিপোর্ট করবে বাংলাদেশের টাইম। বাংলাদেশ চাচ্ছি না, আমি হচ্ছে ইউএসএর টাইমে রিপোর্ট করবো, ইউনাইটেড স্টেটে। এইভাবে আমাদের কান্ট্রির যে টাইম জোন চাবে সে রিপোর্ট গুগল অ্যানালাইটিক্স তার থেকে জেনে ওই টাইম জোনটা আমরা সেট আপ করে দিতে পারবো। তারপর ক্রিয়েটে দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, এই তাদের যে এগ্রিমেন্টের থাকবে, যে পলিসি থাকবে, পলিসির সাথে এগ্রি হতে হবে। চাইলে আপনি পলিসিগুলো পরেও এগ্রি হতে পারেন, অথবা স্ক্রল করে আমরা ইয়ে করে দিলাম, রাইট ক্লিক করে দিলাম, আই অ্যাকসেপ্ট। এখন যে অপশনগুলো আসছে, মাই ইমেল কমিউনিকেশন, আপনি যদি চান এগুলোতে আমরা যদি ইয়ে করে দিই, রাইট ক্লিক করে দিই, তাহলে এইসবের যে আপডেটগুলো আসবে, এই আপডেটগুলো তারা আমাদের নোটিফাই করবে আমাদের অ্যাকাউন্টে। এখন আমরা রাইট ক্লিক করে দিলাম, এগুলো রাইট ক্লিক না করলে হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমরা ট্র্যাকিং কোডটা পাইছি এখান থেকে। এই কোডটা আমরা কপি করে নেবো, এই কোডটা আমাদের দরকার পড়বে। ঠিক আছে, এই কোডটা আমরা একটু কানেক্ট করে নিই আমাদের ওয়েবসাইটের সাথে। যারা আমরা ওয়ার্ডপ্রেস থেকে ইয়ে করতে যাবো, বা ওয়ার্ডপ্রেসের টিমের মধ্যে এডিট করে আমাদের যে কোডটা তারা সেটা পেস্ট করতে চাইবো, তারা অ্যাপারেন্সে যেতে হবে। অ্যাপারেন্সে যাওয়ার পরে থিম এডিটরে যেতে হবে, তারা আমরা থিমে এডিট করতে পারবো। তারপরে এখানে দেখবেন আমি হচ্ছে চাইল্ড থিমটা ব্যবহার করতেছি, যে কারণে আমার এখানে মূল ফাংশনগুলো নাই, কারণ এখান থেকে থিমের ইয়েটা চেঞ্জ করে নিতে হবে। যে মেইন থিম যেটা, এটা দিয়ে দেবো সিলেক্ট করে, অথবা যে থিমটা আমরা ব্যবহার করব ওই থিমটা সিলেক্ট করে দেবো এখান থেকে, যদি আমরা সরাসরি না পাই। এটা হচ্ছে মেইন থিম। খেয়াল করবেন এখান থেকে বের করতে হবে header.php। index.php page search, এই যে হেডার, এখান থেকে আমরা খুঁজে বের করবো header.php।
এই হচ্ছে আমরা header.php যে ফাইলটা আছে আমাদের ওয়ার্ডপ্রেস থিমে, এই ফাইলটা খুঁজে বের করছি, আমরা খুঁজে বের করে এটা ওপেন করছি। কাজটা হচ্ছে এখানেই, এই যে হেড ট্যাগ আছে, আমরা গুগল অ্যানালাইটিক এবং গুগল সার্চ কনসোলের জন্য যে কোডটা পাবো, এই কোডটা আমরা এই হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় পেস্ট করতে হবে, অর্থাৎ এই যে স্পেস আছে এর ভিতরে যে কোনো জায়গায় আমাদের কোডটা পেস্ট করে দিতে হবে। তো এই হেড ট্যাগ শুরু হওয়ার থেকে হেড ট্যাগ শেষ হওয়ার আগ পর্যন্ত এখানে আমরা যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারি। পেস্ট করা হয়ে গেছে। ফাইল আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তারপর কিন্তু আমরা দেখি বাকি ফাংশনগুলো কীভাবে কাজ করে। ডাটা কালেকশন, ডাটা রেজুলেশন, ডাটা ডিটেকশন। ডাটা ডিটেকশন কত সময় পর্যন্ত আপনার এই গুগল অ্যানালাইটিক্স যে টুলে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করবেন, আমরা কানেক্ট করবো, এই ওয়েবসাইটটা কত সময় পর্যন্ত ডাটা কালেক্ট করতে থাকবে বা রিপোর্ট দিতে থাকবে, এটার যে টাইমটা, এটা হচ্ছে ডাটা ডিটেকশন। ওইখানে যদি আমরা 26 মান্থস দিয়ে রাখি, এরকমভাবে বাই ডিফল্ট এটা থাকে, তাহলে 26 মান্থস পরে এই অ্যাকাউন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে। অথবা 14 মাস দিয়ে রাখলে, 50 মাস দিয়ে রাখলে, মান্থ দিয়ে রাখলে এই নির্দিষ্ট সময়ের পরে এই অ্যাকাউন্টটা ওয়েবসাইট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি হচ্ছে এটা কখনো ডিসকানেক্ট না করতে। আমরা চাইলে ডিসকানেক্ট করবো না, তো হবে না। আমার ডু নট অটোমেটিক্যালি এক্সপায়ার। সেভ। নাম, তারপর হচ্ছে ইউজার আইডি দেখে নিয়ে কি আছে। আপনি চাইলে এখান থেকে আমরা চাইলে ইউজার আইডিগুলো ক্রিয়েট করতে পারবো, এটা আপাতত করার দরকার নাই। এটা আমরা যখন কাস্টমাইজ বা কাস্টম করতে যাবো তখন এগুলো দরকার পড়বে। এখান থেকে আমরা ক্যাম্পেইনের সেশন যে টাইমগুলো, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, কত সময় পর্যন্ত সে করবে, ডাটা কালেক্ট করবে। অর্গানিক সার্চ সোর্স, অর্গানিকভাবে যারা ওয়েবসাইটে অর্গানিক সার্চ সোর্সটা হচ্ছে গুগল অথবা সার্চ ইঞ্জিনে যারা অর্গানিকভাবে আমাদের বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে অথবা সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট খুঁজে যারা ভিজিট করতে আসবে, এটা হচ্ছে অর্গানিক সার্চ সোর্স। এখান থেকে আমরা আমাদের মেনুয়ালি যদি আমরা চাই কোনো সার্চ ইঞ্জিনে অ্যাড করতে, এগুলো অ্যাড করে নিতে পারবো। আমাদের এগুলো রিপোর্টিংয়ের জন্য এগুলো হেল্প করবে, আমরা আমাদের মতো করে এগুলোকে সেট আপ করতে পারবো। তো যে জায়গাতে ছিলাম ট্র্যাকিং ইনফোতে ট্র্যাকিং করেছিলাম। এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং আইডিটা কপি করে রেখে দিই। আমরা দেখি এটা কানেক্ট হয়েছে কিনা। সেন্টেন্স ট্রাফিক
ওয়েবসাইট ভিজিট করতে পারছে সে। প্রপার্টি ক্রিয়েট ডান হয়ে গেছে। এই যে দেখেন, এটা আমরা অ্যাকাউন্ট নেম দিয়েছিলাম আমাদের ইয়ের জন্য। তারপর যে ওয়েবসাইটে আমরা কানেক্ট করছি এই ওয়েবসাইটের নাম, আমরা এই যে রিপোর্টটা যদি আমরা দেখি, তারপর হচ্ছে অল ওয়েবসাইট ডাটা, এখানে যে ক্লিক করার পরেই আমরা আমাদের রিপোর্টগুলো দেখতে পারবো। কানেক্ট করার 24 ঘন্টা পর থেকে আপনার রিপোর্টগুলো রিপোর্টিং করা শুরু করবে। অনুযায়ী আমাদের এখানটা কানেক্ট হয়ে গেছে। এখান থেকে ট্রাফিক চ্যানেল, কোথা থেকে ট্রাফিক আসতেছে ওয়েবসাইটে, সোর্স বা মিডিয়াম, কোন প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক পাইতেছি আমরা, রেফারেল ট্রাফিক অথবা বিভিন্ন ব্যাকলিঙ্ক বা যে জায়গাতে আমরা প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে আসছি আমাদের পোস্ট অথবা ওয়েবসাইটটা, সেখান থেকে আসতেছে কিনা, সব কিছু আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কানেক্ট হয়ে গেছে। সার্চ করছি, search.google.com search/console/about-এ যাওয়ার পরে আমরা এরকম এই ইউআরএলটাতে ভিজিট করার পরে আমরা এই ইউআরএলটা অপশনটা পাবো গুগল সার্চ কনসোলের টুলসটাতে। তারপরে স্টার্ট নাও। এই যে ডোমেন ভেরিফিকেশন, যদি আমরা এখানে আমাদের ডোমেনটা করতে চাই, ডোমেনের যে ডিএনএস সেকশন থাকবে, ডিএনএস সেকশনে যে যদি আমরা ভেরিফিকেশন করতে চাই, তাহলে আমরা এখানে এটা কানেক্ট করে নিতে পারবো। অথবা যদি চাই হচ্ছে আমরা মাল্টিপল ভেরিফিকেশন মেথড পাইতে, তাহলে হচ্ছে আমাদের ইউআরএল বা প্রিফিক্সটা কানেক্ট করবো। দেখুন খেয়াল করে, ডোমেন ভেরিফিকেশনে কানেক্ট করে শুধুমাত্র ডোমেন নেমটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের ডোমেন নেমটা কিন্তু এটা, যদি আমরা একটু করি, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে শুধু ডোমেন নেম, ঠিক আছে। আর ইউআরএলটা হচ্ছে এই পুরো অংশ, HTTPS সহ যে অংশটা থাকবে এটা হচ্ছে ইউআরএল। তাহলে আমরা যদি ইউআরএল প্রিফিক্স থেকে মাল্টিপল ভেরিফিকেশন মেথডে ভেরিফাই করতে চাই, তাহলে আমরা এই পুরো ইউআরএলটা দেব। আর আমরা যদি হচ্ছে শুধু ডোমেন ভেরিফিকেশনটা করব ডোমেন ডিএনএসে, তাহলে আমরা শুধু এই ডোমেন নামটা দেবো এখানে, এরকম করে। তারপর কন্টিনিউ দিতে হবে। তো এটা আমরা এখন ইনস্টল করে গেলাম। আমরা মাল্টিপল ভেরিফিকেশন মেথডগুলো দেখবো। আমরা ফুল ওয়েবসাইট ইউআরএলটা দিলাম, কন্টিনিউ। এই যে একটা HTML ফাইল পাইছি। এটা চাইলে আমরা যদি আমরা এই মেথডে করতে চাই, তাহলে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমাদের সার্ভারের অর্থাৎ হোস্টিং সার্ভারে একটা ফাইল থাকবে হচ্ছে public.html। public.html যে ফাইলটা থাকবে, ওই ফাইলের মধ্যে এটা আপ করে দিলে পরেই ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি চাই যে আমরা এই প্রসেসে না যে HTML ট্যাগের মধ্যে থেকে করব, অথবা গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা করব, ভেরিফিকেশন করবো, অথবা গুগল ট্যাগ ম্যানেজারে, অথবা ডোমেন নেম প্রোভাইডারে, তখন আমরা এখান থেকে এই চারটা ওয়েতে আমরা ভেরিফিকেশন করতে পারবো। আমরা দেখি আমাদের গুগল অ্যানালাইটিক্সে যদি আমরা সেম অ্যাকাউন্টটা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা এটা করে নিতে পারবো। তার আগে 1 মিনিট, এখানে যেটা হচ্ছে আমি সেম ইমেলে করার চেষ্টা করতেছি। ডিফারেন্ট ইমেল থেকে করা যায়, সেম ইমেলে করলে আমরা গুগল অ্যানালাইটিক্স দিয়ে করে নিতে পারবো, ভেরিফিকেশন করে নিতে পারবো, যেহেতু গুগল অ্যানালাইটিক্স অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছি।
যে অনারশিপ অটো ভেরিফাই হয়ে গেছে। কেন ভেরিফাই হয়ে গেছে? কারণ এই যে আমার এই জিমেল দিয়ে যে অ্যাকাউন্টটা, এটা আমার গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করা এই জিমেল অ্যাকাউন্টটা। আবার গুগল অ্যানালাইটিক্সটা আবার আমি আমার ওয়েবসাইটের মধ্যে ভেরিফিকেশন করে ফেলছি। এই যে কোডটা পেস্ট করছিলাম এখানে নিয়ে এসে, এটা দিয়ে আমি এখানে ভেরিফিকেশন করছি। ওইখানে একটা ভেরিফিকেশন হওয়ার কারণে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে এটা ভেরিফিকেশন হয়েছে সেম অ্যাকাউন্ট হওয়ার কারণে। গোটো প্রপার্টি। অথবা যদি চাই যে আমরা ডিফারেন্ট ইমেলে ভেরিফিকেশন করি, তখন সেক্ষেত্রে হবে এখান থেকে আমাদের ইয়েটা দিয়ে দিতে হবে, ইউআরএলটা। এটা তো আমাদের এখানে ভেরিফিকেশন হয়ে গেছে সেম গুগল অ্যানালাইটিক্সের সেম জিমেল থাকার কারণে। আর যদি আমাদের সেম জিমেল না থাকে তখন আমরা এরকম অপশন আসবে না, আগের মতো অপশনটা আসবে যেভাবে আমরা অ্যানালাইটিক্স অ্যাড করছিলাম। ঠিক আছে, তখন আগের মধ্যে কোডগুলো আসবে অথবা বাকি অপশনগুলো আসবে, এইভাবে আমরা করতে পারবো। ঠিক আগের মধ্যে আমরা ওয়েবসাইটে যেয়ে এখান থেকে কোডটা পেস্ট করে দিলে হয়ে যাবে। এই যে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ কানেক্ট করতে হবে। তখন আমাদের ওয়েবসাইট থেকে থেকে সবগুলো সার্চ বট বা ইয়ের জন্য সার্চ ইঞ্জিনের যত সব বট আছে তারা আমার ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে শুরু করবে যখন আমি সাইট ম্যাপ অ্যাড করবো। এই গুগল সার্চ কনসোলে এই সেকশনে সবথেকে ইম্পর্টেন্ট সাইট ম্যাপ অ্যাড করা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি সাইট ম্যাপ অ্যাড করে নিব ততক্ষণ পর্যন্ত সবগুলো সার্চিং বটে ওয়েবসাইটটাকে রিড করতে পারবে না বা আমাদের ওয়েবসাইটকে রিচ করতে পারবে না। তো সাইট ম্যাপ আমরা কীভাবে অ্যাড করবো, তার আগে আমাদের সাইট ম্যাপ তৈরি করতে হবে। ভাইয়া, হ্যাঁ বলুন। সাইট ম্যাপের কাজটা কি? আর সাইট ম্যাপের কাজটা হচ্ছে আপনার কোন ওয়েবসাইটের কোন পেজ, অথবা একটা ওয়েবসাইটে তো সবগুলো পেজ আপনি ওপেন করে দিতে পারবেন না পাবলিকলি। যেমন হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কোনো কোনো সেকশনে আপনার থাকবে, অ্যাডমিন লগ ইনের ডিটেলস থাকবে, পাসওয়ার্ড থাকবে। তো এগুলো তো একটা ওয়েবসাইটের ফুল ফাইল তো সবগুলো ফাইল তো ওপেন করা যাবে না পাবলিকলি। ওপেন করা যাবে না। তখন ওইখান থেকে যেসব ফাইলগুলোকে আপনি পাবলিকলি ওপেন করে দেবেন, ওই ফাইলগুলো শুধু সার্চ ইঞ্জিন বটগুলো বা সার্চ ইঞ্জিনের যে থাকবে সফটওয়্যার থাকে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের এক একটা করে বট থাকে। বটগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে ওই ওয়েবসাইটগুলোর ডাটাগুলো কালেক্ট করা বা ডাটাগুলো রিড করা। ঠিক আছে, তখন আমরা যখন সাইট ম্যাপগুলো অ্যাড করে নিব আর যে বটকে পারমিশন দেবো যে সে আমার ডাটাগুলো রিড করতে পারবে ওয়েবসাইটের, তার সেই সব বটগুলোতে আমাদের বা সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স হবে। সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সের জন্য সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট, এবং কোন কোন ডাটা বটগুলো রিড করতে পারবে এটার জন্য সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট ব্যাপার। জি ভাইয়া। সাইট ম্যাপটা অনলাইন থেকে ক্রিয়েট করে নিতে পারবো অথবা আমরা ম্যানুয়ালি কোড করে করতে পারবো। স্যার এই অর্ডারটা দিয়ে দিব। এইসব কোর্স থেকে আমরা সাইট ম্যাপ জেনারেট করে নিতে পারবো।
নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারবো, ওপেন করতে দেখতে পারবো। এই যে আমাদের সাইট ম্যাপের জন্য যে XML কোড, HTML কোডগুলো XML ফাইলে এটা যে শো করতেছে। আমরা চাইলে এবার কোড করে পাঠাতে পারবো, অথবা এই টুলসগুলো ইউজ করে সাইট ম্যাপগুলো ক্রিয়েট করে নিতে পারবো। একটা সুন্দর করে নেই। এখানে কাজটা করে তার আগে আমাদের যে সাইট ম্যাপের যে ফাইলটা থাকবে, এই ফাইলটা হয় আমাদের ওয়েবসাইটের সার্ভারে, হোস্টিং সার্ভারে আপ করতে হবে, অথবা ওয়েবসাইটের সাথে যেভাবে কানেক্ট করে নিতে হবে। ওয়েবসাইটের হোস্টিং সার্ভারে public.html যে ফাইলটা থাকবে, এই ফাইলের ভিতরে ওটাকে আপ করে নিতে হবে। অথবা যদি আমাদের কাছে হোস্টিং সার্ভারে অ্যাক্সেস না থাকে, তখন আমরা যে কাজটা করবো, আমাদের এসইও প্লাগইনটা ব্যবহার করে ওটাকে অ্যাড করার চেষ্টা করবো। যে এসইও, আমাদের এসইও প্লাগইনটা এখানে অ্যাড করা আছে। এগুলো হচ্ছে আমার এসটিসি প্লাগইন যে ফিচারগুলো। ফাইল এডিটর যে অপশনটা থাকবে, এখান থেকে আমরা করে নিতে পারবো। অথবা সাইট ম্যাপের জন্য ওয়ার্ডপ্রেসের আরও একটা প্লাগইন আছে, প্লাগইন সেট করে নিলেও সেখান থেকে হবে। এখানে htdocs অথবা এখানে আমরা নতুন করে কোনো ফাইল ইয়ে করে নেব। এই জায়গাতে যে অনেকের এই সমস্যা হতে পারে বা অনেকের ভুল হতে পারে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, প্লাগইন এড করে নেব।
প্লাগইনটা গুগল এক্সএমএল সাইট ম্যাপস। ইনস্টল activate হোক। তার আগে আমরা দেখে নিই আমাদের ইয়েগুলো যদি এটা অ্যাক্টিভেট হোক, তার আগে আমরা দেখে নিই আমাদের যেটা অ্যাড হয়েছে কিনা, গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড হয়েছে কিনা। এই যে আমাদের গুগল অ্যানালাইটিক্সটা অলরেডি ইয়ে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে এবং ভেরিফিকেশনও হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে যেসব ইয়েগুলো আসবে, এগুলো আমরা ট্রাফিক আসবে, এগুলো আমরা তাদের রিপোর্টটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। কোন ডিভাইস কোথা থেকে কোন লোকেশন থেকে ট্রাফিকগুলো আসছে, তাদের বিহেভিয়ার কী, এইসব কিছু আমরা কিন্তু তারা কত সময় আমাদের ওয়েবসাইটে স্টে করছে, সব কিছু আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, এটা রিপোর্টটা শুরু হবে 24 ঘন্টা পর, অর্থাৎ নেক্সট ডে থেকে রিপোর্ট করা শুরু করবে। এই যে অ্যাডমিন সেকশন আছে, এইখান থেকে আমরা ইয়ে করে নিতে পারবো এই সেম অ্যাকাউন্টে এটার জন্য অ্যানাদার অ্যাডমিনকে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। যদি এরকম হয় যে ক্লায়েন্ট বলে আপনি তার জন্য এটা করে দিলেন, আর তো আপনার জিমেলে তারা এসে বলো যে আমার ওটার অ্যাক্সেস দাও, তখন আপনি এখান থেকে অ্যাডমিন সেকশন থেকে নিউ অ্যাডমিন যে ইউজার দেখবে, ইউজারে যে তারা এই অ্যাক্সেসটা দিয়ে দেবেন। হয়তো আমরা যদি যিনি ম্যানেজ করবে এটা তার অ্যাক্সেস দিতে আমরা চাইলে এখান থেকে নিতে পারবো। শেষ আমাদের হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, তারপর গুগল সার্চ কনসোলও অ্যাড করা শেষ হয়ে গেছে। এখন শুধু হচ্ছে সাইট ম্যাপটা সার্ভারে আপ হইলে পরে সাইট ম্যাপের যে নামটা থাকবে এই নামটা শুধু আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, নামটা কী থাকবে আমি ইয়ে করে দিচ্ছি। এখানে যে নামটা করবো এটাই দিতে হবে, ফাইলের মধ্যে যে নামটা ব্যবহার করবো। ডট নাম যে নামটা ব্যবহার করবো এই নামটা করে ডট এক্সএমএল দিয়ে দিতে হবে। কপি করে যে গুগল সার্চ কনসোল যে জন্য আমরা সাবমিট করবো, এইখানের মধ্যে দিয়ে এটা সাবমিট দিয়ে দিতে হবে। মানে এই ফাইলটা যদি আমার সার্ভারের মধ্যে ইয়ে থাকে, public.html ফাইলের মধ্যে যদি যে ফাইলটা আমরা এখানে মেক করে রাখছি এটা যদি আপলোড করা থাকে, তাহলে এখানে সাবমিট দিলে পরে সে ভেরিফাই করে নেবে এবং তার কাজ করা শুরু করবে। অথবা কোনো প্লাগইনের মাধ্যমে যদি আমরা ওয়েবসাইট অ্যাড করা থাকে তখন সে তার কাজ করা শুরু করবে। আর যতক্ষণ পর্যন্ত অ্যাড করবো না ততক্ষণ পর্যন্ত ওইটা ভেরিফাই হবে না। এই প্রসেসটা হয়েছে আমাদের যে সাইট ম্যাপটা থাকবে, এটা যদি আমরা সার্ভারে আপলোড করি হোস্টিং সার্ভারে, তাহলে হচ্ছে public.html যে ফাইলটা থাকবে এই ফাইলের মধ্যে আমরা আমাদের ফাইলটা আপলোড করে দিয়ে তারপরে যে এই ফাইলের যে নামটা দিব, নাম দিচ্ছিলাম আমরা সাইট ম্যাপ ডট এক্সএমএল, সাইট ম্যাপ ছিল নাম দিচ্ছিলাম, তারপর হচ্ছে ডট এক্সএমএল, এই টেক্সটটা নেট করে দিয়ে সাবমিট দিয়ে দিলে সে ইয়ে করে নেবে। এই যে কুডন্ট ফিস্ট এই জন্য আসছে কারণ এই ফাইলটা আমাদের সার্ভারে এখনও আপডেট হয় নাই। আপডেট হলে এখানে গ্রিন কালার চলে আসবে। ঠিক আছে, আমরা আপডেট করার চেষ্টা করি।
সেকেন্ড সেগমেন্ট। ইয়েটা করতে হবে। এখানে ইনস্ট্রাকশন থাকবে কিভাবে আমরা একটা সাইড ম্যাপটা এখানে ইয়ে করবো, ইনস্টল করবো, সে কিছু ইনস্ট্রাকশন এখানে থাকবে। সেটিং, এখানে আমরা ক্রিয়েট করবো সব কিছু। এখানে এগুলো আমরা বলে দিতে পারবো কী কী করবো। সে সাইট মোডে কী কী ইনক্লুড করে নেবে, হোম পেজ, পোস্ট, স্ট্যাটিক পেজ, ক্যাটাগরিজগুলো যদি আমরা চাই সে ইয়ে করে না, ডিলিট করে না, তাহলে এটা দিয়ে দিব। আর্কাইভ যেটা আছে শুধুমাত্র এটা একটু দিব না পারমিশন, মাঝে অথর পেজ যদি চাই আমরা এটা ইয়ে করতে পারবে, রেড করতে পারবে। ট্যাগ পেজ, কাস্টম টেক্সট ইমেজেস, তারপরে এখান থেকে ক্রিয়েট হবে। ডেইলি হোম পেজ কি ডেইলি ইয়ে করবে নাকি, ভিজিট করবে কি না, এটা এগুলো বলতে পারবো। পোস্ট, স্ট্যাটিক পেজ, ক্যাটাগরি যেগুলো কোন সময় সে সার্চ ইঞ্জিন কতটুকু সময় পর পর ভিজিট করবে এগুলো আমরা এখানে বলে দিতে পারি। এগুলো সবই অলওয়েজ করে রাখবো, যে কোনো সময় যত সময় সার্চ ইঞ্জিনের বটগুলো ওয়েবসাইট ভিজিট করে ওই সময় যেন ইন্ডেক্স করতে পারে সাথে সাথে। হয়ে গেছে। এই যে আমাদের সাইড ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইউআরএল এর পরে সাইড ম্যাপ ডট এক্সএমএল।
সাকসেস হয়ে গেছে, দেখছি আমরা গ্রিন কালার সাকসেস হয়ে গেছে। যখন আমরা আমাদের এইখানে সাবমিট করার আগে আর সার্চ কনসোলে সাইড ম্যাপটা সাবমিট করার আগে এটা ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট আমরা দুইভাবে করতে পারি, এটা ক্রিয়েট করে এক্সএমএল ফাইল যেটা আমরা এখানে স্টোর করে রাখছিলাম, এক্সএমএল ফাইল মেক করে ওটাকে আমরা সার্ভারে আপলোড করে দিতে পারি। পাবলিক ডট এইচটিএমএল যে সার্ভার মানে হোস্টিং সার্ভারে পাবলিক ডট আমাদের ডোমেনের এগেন্সে পাবলিক ডট এইচটিএমএল যে ফাইলটা থাকবে সেখানে আমরা আপলোড করে দিয়ে তারপর হচ্ছে এখানে যদি সাবমিট করে দিই ফাইল নেমটা, তাহলে হয়ে যাবে। অথবা যদি আমরা ওয়ার্ডপ্রেস থেকে করি, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে হচ্ছে যেটা আমরা এতে কানেক্ট করলাম, এক্সএমএল সাইট ওয়েব, গুগল এক্সএমএল সাইট ওয়েব নামে একটা প্লাগইন আছে। এই যে এক্সএমএল সাইট ওয়েব জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস 4.11, এটা 4.11টা হচ্ছে তার ভার্সনটা, এটা পরবর্তীতে আপডেট হতে পারে। এই প্লাগইনটা অ্যাড করে এখানে সিলেক্টগুলো করে তারপর ক্রিয়েটর দিয়ে দিলে এটা অটোমেটিক আমাদের সার্ভারের যে ফাইলটা থাকবে ফাইলের সাথে কানেক্ট করে নেবে, তাহলে আমাদের আর করতে হবে না, সার্ভারে যে হোস্টিং সার্ভারে যে কাজ করতে হবে না। শুধুমাত্র আমাদের এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের অ্যাক্সেসটা থাকলেই আমরা এখান থেকে প্লাগইনটা অ্যাড করে নিতে পারবো। তারপর এটা হওয়ার পরে যখন সাইট ম্যাপটা এখান থেকে আমরা ক্রিয়েট করে নেব, তারপর হচ্ছে সার্চ কনসোলে যেয়ে এটা আমরা এখানে সাবমিট করে নেব। ঠিক আছে, এটা সাকসেস হয়ে গেছে, এটার কাজ শেষ। এরপরে যে কাজটা থাকবে এটা হচ্ছে রিপোর্ট ডট টেক্সট ফাইলটাকে করে নেওয়া, সার্ভারের সাথে কানেক্ট করে নেওয়া। আমরা নিতে পারবো টুলস থেকে, খেয়াল করবেন। নাম্বার প্রসেসটা আমরা কমপ্লিট করছি। সাইট ম্যাপ সাইট ম্যাপটা আমরা এখন যে কাজটা করছি অ্যানালাইটিকটা সেট করে নিয়েছি, গুগল সার্চ কনসোলটা সেট করে নিয়েছি। গুগল সার্চ কনসোল সেট করতে যে সাইট ম্যাপ ডট এক্সএমএল ফাইল দরকার পড়ছে এটা আমরা করে নিতে পারছি। এখন যে কাজটা থাকবে রোবট ডট টেক্সট ফাইলটা অ্যাড করে নেব আমরা। এটা আমরা এই প্লাগইন থেকে এখান থেকে করতে পারবো। Even this tool allow you to quickly change important files for your SEO, like your robot text and if you have এখান থেকে করতে পারবো, অথবা এটার জন্য রোবট টেক্সট ফাইলের জন্য প্লাগইন আছে সেখান থেকে করতে পারবো। ফোল্ডার দেওয়া আছে। এখানে আপনি জিনিস খেয়াল করবেন, এই যে ইয়েগুলো দেওয়া আছে, কমেন্টটা দেওয়া আছে ইউজার এজেন্ট, তারপর ডিসঅ্যালাউ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, অ্যালাউ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাজ এ পিএইচপি। অ্যাডমিনের যে ইয়েগুলো থাকবে এগুলো সে সার্চ ইঞ্জিন করতে পারবে না, রিড করতে পারবে না, বাকি ব্যাপারগুলো সে রিড করতে পারবে। তাই হচ্ছে আমাদের সার্চ কনসোলের এখানে একটা থাকবে রোবট ডট টেক্সট ফাইল।
তারপর যদি আপনার কোনো ওয়েব পেজের একটা ওয়েবসাইটের কোনো পেজ ইন্ডেক্স হইতেছে না বা কোনো কারণে এটা সার্চে পাওয়া যাচ্ছে না, এরকম যদি হয় ওই মানে যে ওয়েবসাইটটাকে আপনি গুগল সার্চ কনসোলে আমরা কানেক্ট করবো, এই ওয়েবসাইটটা কানেক্ট করার পরে এই ওয়েবসাইটের কোনো পেজ বা স্পেসিফিক কোনো পেজ যদি গুগল ইন্ডেক্স না হয় বা গুগলে শুরু না করে সার্চ করার পরে, তাহলে আমরা ওই লিঙ্কটারে এখানে যে ইন্সপেক্ট ইউআরএল ইন্সপেকশন যে টুলসটা আছে অপশনটা সেখানে ক্লিক করে আমরা আমাদের যে পেজটা ইন্ডেক্স পাবো না ওটা এখানে পেস্ট করে দিলে, পেস্ট করে দিই, দিয়ে এন্টার দিয়ে দিই, তাহলে এটা সার্চ ইঞ্জিন থেকে দ্রুত ওটাকে ইন্ডেক্স করার চেষ্টা করবে। তাহলে হচ্ছে আমাদের যে কাজটা ছিল একটা ওয়েবসাইটের সাথে কীভাবে আমরা গুগল অ্যানালাইটিক কানেক্ট করতে পারবো এবং গুগল সার্চ কনসোল কানেক্ট করতে পারবো, এই দুইটাই আমাদের কানেক্ট করা শেষ হয়ে গেছে। এবং আপনারা চাইলে কানেক্ট করতে পারবেন না, আজকের ক্লাসটা ডিফিকাল্ট মনে হচ্ছে ভাই, পারবো কিনা বুঝতে। হ্যাঁ এটা করতে পারলে, প্র্যাকটিক্যাল করতে পারলে দেখে নিতে পারবেন আর কি, পারবেন কিনা। হ্যাঁ ভাইয়া ওইটাই। এইখানেই কিন্তু একটা ওয়েবসাইট গুগলে ক্রাউল হবে কিনা, গুগলে ইন্ডেক্স হবে কিনা, যে প্রবলেমগুলো আসবে, এই প্রবলেমগুলো যদি কোনো একটা পেজ কোনো কারণে ইন্ডেক্স হচ্ছে না বা তার এটাতে প্রবলেম পাইছে সার্চ ইঞ্জিনগুলো, তখন যে আপনার এখানে রিপোর্ট করবে গুগল সার্চ কনসোলে, এখানে নোটিফিকেশন পাঠাবে, তখন এটা দেখে আবার আমাদের এটা অপটিমাইজ করে নিতে হবে। কেন অনেকটা ডিপেন্ড করে ইয়ের জন্য, গুগল ইন্ডেক্সের জন্য, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত দেখেন, আর আগামীকালকের ক্লাস থেকে আমরা অফ পেজে চলে যাব। অফ পেজ এসইওর মধ্যে থাকবে লিঙ্ক বিল্ডিং, কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ব্যাকলিঙ্কগুলো কোথা থেকে খুঁজে বের করতে হবে, কোন কোন ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক তৈরি করলে আমাদের ওয়েবসাইটের এসইও প্রোফাইলটা বাড়বে এবং র্যাঙ্ক করতে হেল্প হবে। এই যে ফুল প্রসেসটা, এই ফুল প্রসেসটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো। 3 থেকে 4টা ক্লাস দরকার পড়বে, ওইটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। যে আচ্ছা আজকে ক্লাস ভিডিও হ্যাঁ, ক্লাস ভিডিও রাত্রে দিকে আপলোড হয়ে যাবে, দিয়ে দেবো। হ্যাঁ, ভিডিও দেখে তো বুঝতেছি, কিন্তু প্র্যাকটিস করলে তো বেশি ভালো হয়, যদি একটু প্র্যাকটিসের ওয়েটা ব্যবস্থা করে দিতেন। এটার প্র্যাকটিসের যে ওয়েটা, এটা তাহলে আমার কোনো বাল্ব পেমেন্ট দিয়ে দিতে হবে, একজন একটা দিলে ভালো হয় ভাই। বলছিলেন ভাইয়া আজকে দিবেন। আজকে তো একটু পরে আবার ক্লাস হয়ে যাবে, তাহলে কালকে দিতে হবে। আগামীকালকে তো আপনাদের ক্লাস নাই, শুক্র শনি দুদিন বন্ধ আছে, অফ আছে। যারা প্র্যাকটিস করবেন, আচ্ছা ভাই, এটা আবার দিয়েন কাল। এটা আবার এই যে গুগল অ্যানালাইটিক এবং গুগল সার্চ কনসোল একটা ডোমেনে একজনই অ্যাড করতে পারবেন। ও আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। যেমন আমাদেরকে তো অনেক ক্লায়েন্ট আছে যে শুধু ওদের ইউআরএলটা দিয়ে দেয়, বলে যে আমার ওয়েবসাইটে দেখেন কয়টা পেজ আছে, আর মানে আপনি কয়টা কেসিও করতে পারবেন, ওরকম ওরা বলে দেয়, মানে স্পেসিফিক ওরা বলে না যে কয়টা মানে পেজ আছে। তখন কি ভাইয়া আমরা যেমন আমরা সাইট দিয়ে যেমন একটা গুগলে সার্চ করলে দেখা যায় যে ওদের কয়টা পেজ ইন্ডেক্সিং আছে, ওইগুলাই কি ওদের পেজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আপনি যে সার্চ কিওয়ার্ডটা ব্যবহার করবেন, সাইট, তারপরে সাইট দিয়ে মানে কোটেশন দিয়ে, তারপর ওদের ওরকম দিয়ে, তারপর ওদের মানে domain.com দিতে হয়। হ্যাঁ এরকম দিলে তো ইন্ডেক্সিং পেজগুলো দেখা যায়। আবার আছে যে সাইট ম্যাপ থেকে, হ্যাঁ সাইট ম্যাপ যেমন মানে সাইট ম্যাপে যেগুলা শো করবে ওইগুলাই তো ওদের ইন্ডেক্সিং করা। অনেকের সাইট ম্যাপে আবার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তো সবচেয়ে বেটার হয় এখান থেকে আপনি যদি কোটেশনের ভিতরে তার ইউআরএল ডোমেইনটা দিয়ে দেন, তাহলে যে সবগুলো পেজ শো করবে। আর সাইট ম্যাপের ব্যাপার হচ্ছে অনেকে সাইট ম্যাপের মধ্যে কোডের মধ্যে ওই ইয়েগুলো মানা করে দেয়, কিছু কিছু পেজ শো করে না, বা অনেক এসইওর যারা সাইট ম্যাপটা ক্রিয়েট করে
ক্রিয়েট করতে যে তারা বিভিন্ন কিছু পারফেক্টলি করে না, যে কারণে সবগুলো পেজ পাবেন না, কিন্তু এই কোটেশন থেকে সবগুলো পেজই পাবেন, তার যতগুলো পেজ ভিউ আছে সার্চ ইঞ্জিনে ভিউ করতে। কোটেশনের ভিতরে রাখতে হবে, হ্যাঁ, কোটেশনের ভিতরে শুধু domain.com টা রাখবো, আর মানে https বা এগুলো www লাগবে না, এগুলো লাগবে না, কারণ তার কোনো কোনো পেজের লিঙ্ক থাকতে পারে https ছাড়াও থাকতে পারে, শুধু http দিয়ে থাকতে পারে, কোনো জায়গায় http তারপর হচ্ছে www তারপর তার ডোমেন থাকতে পারে, মানে এবার ডিফারেন্টভাবে লিঙ্ক থাকতে পারে, কিন্তু সবটাই তো তার ডোমেনের এগেইনস্টে লিঙ্ক করা, ডোমেনের মধ্যে লিঙ্ক করা। এই জন্য শুধু যদি আমরা ডোমেন নেমটা দিই তাহলে সবগুলো পেজ খুঁজে বের করা যাবে। আচ্ছা ভাইয়া, সার্চ কনসোল আর যে অ্যানালাইটিক্স এগুলাই কি যে আমরা ইউস্টোর যে অ্যাপিয়ারেন্সে গিয়ে যে এড করা, মানে কোনটা করলে বেটার হয়, মানে যাতে ভালোভাবে করতে পারি? এটা আমাদের তো বেশিরভাগ সময় দেবে ওয়ার্ডপ্রেসের অর্ডার দিবে, ঠিক আছে? কারণ আমরা অ্যাপারেন্স থেকে যদি যাই থিম এডিটরে যে কাজ করতে যে অনেক সময় কোডটা যখন আমরা সেখানে পেস্ট করে রাখবো, হ্যাঁ পেস্ট করে রাখবো, কোন কারণে যদি তার একটা কোড মিসিং হয় তখন তার থিমে সমস্যা হবে, এটাই কোডটা মিসিং হলে তো প্রবলেম। ইভেন কোনো সময় সে নিজে যদি কোনো ক্লায়েন্ট এগুলো বুঝবেও না, দেখে তুমি কেন আমার টিমের কাজ করতে যাবো বা আমার কোডে কেন কাজ করতে যাবো, এরকম কোয়েশ্চেন করতে পারে যারা ট্রাস্ট করতে চায় না। তখন তাদের ক্ষেত্রে ইএসটিসিও দিয়ে বা ওই যার যে প্লাগইনটা দিয়ে আমরা এড করলাম, এভাবে অন্য প্লাগইন দিয়ে শুধু প্লাগইন করে দিলেই ভালো। হ্যাঁ, এইভাবে করে দিয়ে দেবো ভালো। তবে ব্যাটার হচ্ছে টিমের মধ্যে এডিট করে দিয়ে ওইখান থেকে ভেরিফাই করে নিলে যে আমরা একটা আলাদা একটা অ্যাড করলাম, এটা প্লাগইনটা অ্যাড করলাম, এই প্লাগইনের কারণে তার সাইট কিন্তু একটু লোডিং টাইম বাড়বে, ঠিক আছে? যত আমরা যদি চাই যত বেশি কম প্লাগইন এড করে কাজ করা যায় তত ভালো। এখন সব প্লাগইন দিতে হলে আবার সমস্যা না এটা, বাট এটা একটা ওয়েবসাইটের সাইজটা ধীরে ধীরে বাড়তে থাকে, ছোট ছোট প্লাগইন দিয়ে বাড়তে থাকে ওয়েবসাইটের সাইজটা। এখন আবার সব ক্লায়েন্টের ক্ষেত্রে আবার তাদের টিমের মধ্যে কাজও করা যাবে না, বা তাদের মূল প্রোগ্রামে কাজ করা যাবে না।